ভারতীয় দর্শনের যে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করি তার মধ্যে একটি হলো প্রমাণ। এই প্রমাণের সংজ্ঞায় বলা হয়েছে প্রমাকরণং প্রমাণং, অর্থাৎ প্রমাণকরণকে বলা হয় প্রমাণ। এই প্রমাণের সংজ্ঞায় অন্তর্গত প্রমা কি, প্রমাণ কি, করণ কি, কারণ কি, কার্য কি। যদি তুমি এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। একটা কথা বলে রাখা ভালো, যেটা সকলেরই কম বেশি জানা বা অজানার মধ্যে পড়ে, প্রত্যেক সাবজেক্টের কিছু পরিভাষা থাকে এবং সেই পরিভাষার বেশ কিছু সমার্থক শব্দ থাকে। দর্শনেরও বেশ কিছু পরিভাষা থাকে, যেমন প্রমাণ। এই প্রমাণ পরিভাষাকে আর একটা সমার্থক রূপে ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে জ্ঞান তত্ত্ব। এটা বলার উদ্দেশ্য হলো অনেক সময় পরীক্ষায় প্রশ্নে প্রমাণ না বলে জ্ঞান তত্ত্ব শব্দটাকে ব্যবহার করা হয়, বিশেষ করে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই প্রমাণ সমান জ্ঞান তত্ত্ব বা প্রমাণ বা জ্ঞান তত্ত্ব একই শব্দ এবং একই মিনিং, যেমন ইতিহাস বা হিস্টোরি এইরূপ। আজকে আমরা এই ভিডিওতে জানবো ভারতীয় দর্শনে মোট কতগুলি প্রমাণ আছে এবং তার মধ্যে কোন প্রমাণটি আমাদেরকে পড়তে হবে। ভারতীয় দর্শনে মোট 6টি প্রমাণ আছে। 6টি প্রমাণ কি কি? প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ, উপমান প্রমাণ, শব্দ প্রমাণ, অর্থাপত্তি প্রমাণ এবং ষষ্ঠ বা শেষ প্রমাণের নাম হচ্ছে অনুপলব্ধি প্রমাণ। যদি তোমরা প্রথম জ্ঞানতত্ত্ব বা প্রমাণ রূপে প্রত্যক্ষ, দ্বিতীয় রূপে অনুমান, এই সকল পরপর প্রমাণ কি জানতে চাও তাহলে সেই প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা চাইলে এই বাকি 5টা প্রমাণ এবং আজকের যে 6 নম্বর প্রমাণ অর্থাৎ অনুপলব্ধি প্রমাণ এই সম্পর্কে তোমরা যথার্থ জ্ঞান অর্জন করতে পারবে। তাহলে চলো আমরা সরাসরি জেনে নেব যে ষষ্ঠ প্রমাণ অর্থাৎ অনুপলব্ধি প্রমাণ কাকে বলে এবং পিপিটির মাধ্যমে এবং ছবির মাধ্যমে বিষয়টাকে সহজ এবং সরল ভাষায় বোঝার চেষ্টা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছি অনুপলব্ধি প্রমাণ। এই অনুপলব্ধি প্রমাণের সংজ্ঞায় কি বলা হয়েছে, বইয়ের ভাষায় কি বলছে দেখি আমরা। যখন কোনো স্থানে সেই বস্তুটির উপস্থিতি না থাকে অথচ সেই বস্তুটির যে জ্ঞান হয় তাই হলো অনুপলব্ধি প্রমাণ। দেখো, শুনতে অনেকটা অনুমান প্রমাণের মতো লাগলেও এখানে কিন্তু অনুমান প্রমাণের থেকে একটু ভিন্ন। অনুমান প্রমাণে কি বলা হয়েছিল? পশ্চাৎবর্তী জ্ঞান। অর্থাৎ কেন না, অনুমানকে ভাঙলে পাই অনু এবং মান, মান মানে জ্ঞান, অনুমান হচ্ছে পশ্চাৎ। তাহলে পশ্চাৎবর্তী যে জ্ঞান তাকে বলা হয় অনুমান। এখানে দেখো বিষয়টা অনেকটা এইরকমই বোঝাচ্ছে, যখন কোনো স্থানে সেই বস্তুটির উপস্থিত না থাকে অথচ সেই বস্তুটির যে জ্ঞান হয় তাই হলো অনুপলব্ধি প্রমাণ। না, এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। অনুপলব্ধি প্রমাণ হচ্ছে অনুমান প্রমাণের মতো নয়। অনুমান প্রমাণে কি বলা হয়েছিল? প্রত্যক্ষলব্ধ বিষয়কে যখন অপ্রত্যক্ষ রূপে জানা যায় তখন তাকে বলা হয় অনুমান প্রমাণ। বিষয়টা খুব সূক্ষ্ম, একটু ঠান্ডা মস্তিষ্কে ভালোভাবে বোঝার চেষ্টা করো। প্রত্যক্ষলব্ধ মানে কি, আগে প্রত্যক্ষ হয়েছে অথচ এখন প্রত্যক্ষ হচ্ছে না, সেই বস্তুটার নাম হলো অনুমান প্রমাণ। কিন্তু এখানে কিন্তু বিষয়টা এরকম নয়। এখানে বিষয়টা এখানে প্রত্যক্ষ হতেও পারে, প্রত্যক্ষ নাও হতে পারে। একটা উপাদানকে দেখে সেই উপাদান থেকে তৈরি বা সেই উপাদানের অন্তর্গত কোন একটা বস্তু সম্পর্কে আমাদের যে অনুমান হয় তার নামই হচ্ছে অর্থাপত্তি, তার নামই হচ্ছে অনুপলব্ধি। যেমন ধরো, আমাদের কম বেশি আমরা সবাই কুম্ভকার দেখেছি, যারা মাটির দেখবে বিভিন্ন ধরনের পাত্র টাত্র দেখবে তৈরি করে। তাহলে সেই যে মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের পাত্রের মধ্যে একটা হচ্ছে ঘট। এই ঘট কথাটা কেন বললাম, দেখবে তোমরা যে সমস্ত লেখকের বইগুলো পড়বে সেই বইগুলোতে দেখবে ঘট শব্দটা ব্যবহার করা হবে। কারণ আমরা যেহেতু ভারতীয় দর্শন পড়ছি, প্রাচীন কথা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। প্রাচীন তখনকার দিনে তো আর এত লোহা, এত অ্যালুমিনিয়াম, এত স্টিল এগুলো তো ছিল না। তাই এক্সাম্পল স্বরূপ গুরুদেবরা কি ব্যবহার করতেন? ঘট ব্যবহার করতেন। তাই আমি ঘট কথাটা বললাম। তাহলে মাটিটাকে আমরা কি করছি? প্রত্যক্ষ করছি। কিন্তু মাটি থেকে তৈরি যে ঘট, সেই ঘটটার সম্পর্কে আমার অনুমান হচ্ছে। কেন না, ঘটটা মাটির মধ্যেই আছে। কি অবস্থায় আছে? লুপ্ত অবস্থায় আছে। আমি চাইলে মাটি থেকে ঘরটাকে কি করতে পারি? তৈরি করতে পারি। এই যে মাটি দেখে
ঘটের কল্পনা করা, ঘটের অভাবের কল্পনা করা, এর নাম হচ্ছে অনুপলব্ধি প্রমাণ। তাহলে এই বিষয়টাকে আমরা একটা সুন্দর ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করব। এই সেই কুম্ভকর যিনি মাটিটাকে দেখছেন এবং মাটির ভিতরে কি ঢুকে আছে, একটা ঘট, অর্থাৎ লুপ্ত অবস্থায় আছে। যেমন একটি নারী অবিবাহিত অবস্থায় যখন আমরা যেহেতু ভারতীয় সমাজে বাস করি, তাহলে ভারতীয় সমাজে বিবাহের আগে সন্তান সন্ততি নেওয়াটা একটা অবৈধ সম্পর্ক, ওই দিকে আমরা যাব না। যদি কোনো অবিবাহিত নারী থাকে এবং তার বয়স যদি 14-12 নিচে হয়, অর্থাৎ 8, 9, 10 হয়, তাহলে তার মধ্যেও কিন্তু মা হওয়ার যে সত্তা, সেই মা হওয়ার সত্তাটা কিন্তু লুপ্ত আছে। তাহলে একটা নারীকে দেখে তার মা হওয়ার যে সত্তা, সেটাকে আমরা কি করতে পারি, অনুমান বা কল্পনা করতে পারি যে হ্যাঁ এ মা হবে। এই যে মা হওয়া এখনো হয়নি, বাচ্চা অবস্থায় আছে, শিশু অবস্থায় আছে, এটার নামই হচ্ছে কি, অর্থাপত্তি। এটাও একটা এক ধরনের কি প্রমাণ, সে মা হলোই না, অথচ আমি এখান থেকে কল্পনা করলাম এবং অনুমান করলাম যে হ্যাঁ এ কিন্তু ভবিষ্যতে মা হবে। কারণ মা হওয়ার সত্তাটা একমাত্র ওই নারী সত্তার মধ্যে আছে, কোনো পুরুষ সত্তার মধ্যে কিন্তু নেই। এটাও এক ধরনের কি যথার্থ জ্ঞান। অনুরূপ এই মাটিটার ভিতরেই ঘরটা কি আছে, লুপ্ত অবস্থায় আছে। চাইলে এই কুম্ভকর তার সেই প্রতিভা বলে এই মাটি থেকে কি করবে, ঘরটাকে উৎপন্ন করবে। তাহলে এখানে যে ঘটের যে উপলব্ধি, এটা তোমার আমার হবে না, একমাত্র যিনি ঘর তৈরি করেন তিনি মাটিটাকে দেখলেই মনে মনে কল্পনা করবেন এবং অনুমান করবেন ঘরটাকে আমি এইভাবে বানাবো। অর্থাৎ এই ঘট বস্তুটা যদি মাটির মধ্যে না থাকতো, তাহলে মাটি থেকে কোনোদিনই ঘট উৎপন্ন হতো না। যেমন সর্ষের মধ্যে বা তিলের মধ্যে তেল আছে বলেই আমরা ওকে বারবার বিশ্লেষণ করলে ওখান থেকে তেলটা উৎপন্ন হয়। তাহলে সর্ষে বা তিলকে দেখলে আমাদের মনে কিসের কল্পনা হবে, তেলের কল্পনা হবে। এটার নামই হচ্ছে অর্থাপত্তি। কখনোই বালি দেখলে, পাথর দেখলে বা অন্যান্য বস্তু দেখলে তেলের কল্পনা আমাদের মধ্যে আসবে না। তাহলে আমরা কাকে দেখছি, একটা বিষয়কে দেখছি এবং তার কল্পনা করছি। যেমন আমরা সর্ষেকে দেখছি, আমরা তিলকে দেখছি এবং সেই ভিতরে অন্তর্গত তেলকে উপলব্ধি করছি। তাহলে এই ছিল আমাদের অনুপলব্ধি প্রমাণ। যদি ভিডিও শিক্ষণীয় বলে মনে হয়, তাহলে অবশ্যই এই ভিডিওটি অপরকে সাহায্য স্বরূপ শেয়ার করো এবং এই রূপ দর্শন সম্পর্কিত শিক্ষণীয় ভিডিও পেতে এই আইএসপি তুফান খাদিম চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।